আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে আন্দোলনকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ হওয়া বিক্ষোভের পর বিরোধী নেতা শুভেন্দ্র অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন এই আন্দোলনকারীদের বিরুদ্ধে। তিনি সরাসরি অভিযোগ করেন, একটি বিদেশি শক্তি যারা ভারতকে অস্থিতিশীল করতে চায় এই আন্দোলনের মাধ্যমে, যারা এই আন্দোলন করেছে তারা হচ্ছে মৌলবাদী শক্তি অথবা জামাতপন্থী শক্তি হিসাবে এই আন্দোলনকে ট্যাগিং করা হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে। তো সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, সহিংস ঘটনার জড়িত অধিকাংশ ব্যক্তি শিক্ষার্থী নন। তার ভাষা অনুযায়ী তারা জামাতপন্থী, মৌলবাদী এবং তাদের পেছনের বিদেশি শক্তির কোনো সমর্থন ছিল কিনা সেটি তদন্ত সংস্থা খতিয়ে দেখবে। এখন শুভেন্দু অধিকারী যে দাবিটি করেছেন সেটার কোনো তথ্য প্রমাণ অথবা ভিত্তি নেই, কিন্তু তারপরেও যেহেতু তিনি ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি, তার জন্য তিনি এই দাবি করেছেন এবং এই ছাত্র আন্দোলনকে ট্যাগিং করে তারা রাজনীতি করতে চাচ্ছেন, যেহেতু নরেন্দ্র মোদীর সরকারকে ইতিমধ্যে তারা হুচট খাইয়ে ছাড়ছে, যার জন্য মুসলিম জাতিগোষ্ঠীর যে সকল ভাইরা আছেন, ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করছেন, তাদেরকে বিজেপি সরকার টার্গেট করেছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম 3জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, মানে মুসলিম হিসাবে। তো যেহেতু নরেন্দ্র মোদী সরকার একটি হিন্দুত্ববাদী সরকার, তারা হিন্দুত্ববাদী বিষয় বলেই কিন্তু তারা ক্ষমতায় আছে এবং রাজনীতি করছে। কিন্তু ভবিষ্যতে যেই ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে, যেমন ছিল আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু আওয়ামী লীগ জামাত শিবির হলে সরাসরি অনুমতি দিত গুলি করে মেরে ফেলা, মানে তাদের কোনো বিচার হতো না। কিন্তু একইভাবে ট্যাগিং করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত। কারণ যেই কোনো মুহূর্তে মুসলিম ছাত্র সংখ্যাদের উপর বা সংখ্যালঘুদের উপর এই আক্রমণাত্মক ভূমিকা নিতে পারেন খুদ ভারতীয় সরকার। এটা যারা মুসলিম ভাইরা আছেন তারা সতর্ক থাকবেন, কারণ শেষ পর্যন্ত বলির পাটার কিন্তু এই মুসলিম ভাইরাই হবেন। কারণ হিন্দু ভাইদের তারা আক্রমণ করে টিকে থাকতে পারবে না, কিন্তু মুসলিম ভাইদের আক্রমণ করে তারা টিকে থাকতে পারবে এবং তাদের রাজনৈতিক ভিত্তি কিন্তু এই মুসলিমদের আক্রমণ করেই দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের নতুন অ্যান্টি গুন্ডা আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। হ্যাঁ, বাংলাদেশে গতকালকে সিলেটে একটি সমাবেশ ছিল জামাতে ইসলামের। তো জামাতে ইসলামের সেই বিভাগীয় সমাবেশ থেকে সম্পূর্ণ সমর্থন জানানো হয়েছে এই আন্দোলনের প্রতি, যে এই 1 জুলাই মাসে কিন্তু ভারতেও আন্দোলন চলছে এবং ইতিমধ্যে মোদী সরকারের মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে স্টুডেন্টরা। তাই মোদী সরকারের কিন্তু এখন নড়বড়ে অবস্থা। যে কোনো মুহূর্তে মোদী সরকারের উপর আন্দোলন তীব্র হলে তারা সরকার থেকে চলে যেতে বাধ্য হতে পারে। এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ, গত শনিবার নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে অনুষ্ঠিত বিক্ষোভ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল গ্যাস ব্যবহার করে। তো ভারত যেহেতু নিজেকে দাবি করে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তারা পরিচালনা করে, যার জন্য কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা কিন্তু তাদের দাবি আদায় করে নিয়েছে। তবে
মোদী সরকারের একটি দিক প্রশংসা করতে হয় যে মোদী সরকার বুঝতে পারলেও আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্র আন্দোলনকে তিনি বুঝতে পারেননি এবং পৃথিবীর কোনো দেশে যখন ছাত্র জনতা একসঙ্গে হয়ে যায় তখন যত শক্তিশালী সরকারই হোক না কেন তারা টিকতে পারে না। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে আমি 17 বছর চালিয়েছি, জামাত বিএনপিকে পেতানির উপর রেখে তারা কোনোদিন আমার সামনে দাঁড়াতে পারে নাই, কিন্তু এই ছাত্র আন্দোলন আর আমার কী করতে পারবে, এই রকম একটি অহংকার থেকে কিন্তু শেখ হাসিনা মন্তব্য করেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে? এই বৈষম্যর কারণে কিন্তু আন্দোলন হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ আমলে যতগুলো চাকরি হয়েছে সবগুলো চাকরিতে কিন্তু প্রায় বেছে বেছে যারা আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড, শুধু এই ব্যাকগ্রাউন্ড নয়, মানে তার দাদা আওয়ামী লীগ করছে কিনা, তার নানা বাড়িতে আওয়ামী লীগ করছে কিনা, তাহলে কিন্তু সেই একজন সরকারি কর্মচারী হতে পারছে, কিন্তু অন্য কেউ সরকারি কর্মচারী হতে পারেনি। এদিকে আন্দোলন নেতৃত্বকারী ককরোচ জনতা পার্টি জানিয়েছেন তাদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়া তারা 36 দিন আন্দোলন প্রত্যাহার করেছে। মানে 36 দিন যে আন্দোলন করেছিল তারা সেই আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছে। তবে শুভেন্দ্র অধিকারী অভিযোগগুলো বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের প্রতিক্রিয়া এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার আগে এসব অভিযোগ প্রমাণিত তথ্য হিসাবে নয়, বরং সংশ্লিষ্ট নেতার বক্তব্য হিসাবে দেখা উচিত। কারণ এই ট্যাগিং রাজনীতি যখন শুরু হবে ইন্ডিয়াতে, তখন কিন্তু ইন্ডিয়াতে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, স্পেশালি মুসলিম জনগোষ্ঠীর জন্য। কারণ মুসলিমদেরকে তারা দুই চোখে সহ্য করতে পারছে না ইন্ডিয়াতে, কারণ তাদের রাজনীতির মূল ভিত্তি দাঁড়িয়ে আছে এই মুসলিমদেরকে ট্যাগিং করে অত্যাচার করে। আপনার কি মনে হয় এই আন্দোলনের পিছে শুধু কি শিক্ষার্থীদের ক্ষোভ ছিল, নাকি অন্য কোনো গোষ্ঠী সক্রিয় ছিল? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে তখন কিন্তু তারা চুপসে গিয়েছে, যে যখন মোদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যন্তর মন্তর এলাকা থেকে, সেখান থেকে কিন্তু মোদী সরকার কিন্তু তড়িঘড়ি করে সেই সংসদ ভবন এরিয়া থেকে চলে যান এবং ছাত্ররা কিন্তু ব্যারিকেড ভেঙে এই যন্তর মন্ত্র এলাকাতে ঢুকে পড়েন এবং প্রবেশ করেন এবং আন্দোলন চালিয়ে যান। এবং একই দাবিতে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর এই রাহুল গান্ধী হচ্ছে এই নেতাদের এই আন্দোলনের সংহতি জানিয়েছিলেন, যার জন্য কিন্তু এই আন্দোলনটি আরও দ্রুত বেগবান হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি লাইক, শেয়ার, আর যদি আমাদের চ্যানেলটি এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।